সমমনাদের নিয়ে বড় নির্বাচনী জোটের পরিকল্পনায় বিএনপি ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। বিএনপি বা অন্য কোনো জোট নিয়ে বিচলিত নয় জামায়াত, সুষ্ঠু ভোটই বড় চ্যালেঞ্জ, দেশ সংস্কারে জোট নির্ভর হতে চায় না এনসিপি। কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হচ্ছে জুলাই সনদ বিষয়ে সুপারিশ, গণভোট কবে কিভাবে হবে সেদিকে তাকিয়ে দলগুলো। জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১, বাড়ল ৬১৩টি। এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই জানালেন ইসি সচিব। নৌ আকাশপথে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা, পাট ও ওষুধ নিতে চায় ইসলামাবাদ। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, বিক্ষোভকারীদের নির্বিচারে পাথর নিক্ষেপে আহত ১০ যাত্রী, আটকা পড়ে ৫ ট্রেন। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহৎ জোটের চিন্তা করছে বিএনপি। আর বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে বার্তা দেয়া হচ্ছে প্রার্থীদের। এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন দলটির নেতারা। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল। নির্বাচনী হাওয়া লেগেছে সারা দেশে, তারই আভাস নেতাকর্মীদের শরীরী ভাষায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এই খবরে উৎফুল্ল তারা। কোটি জনতা, কোটি যুবক একসাথ করে ওনাকে আমরা এয়ারপোর্টে রিসিভ করে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া সেই প্রস্তুতি আমরা নিয়েছি। বাংলাদেশে একটি জনসমুদ্রে পরিণত হবে, যা কখনো বাংলাদেশের মাটিতে হয়নি। আমরা সে অপেক্ষায় আছি যেদিন তারেক রহমান আসবে। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানের পক্ষে যারা, তাদের মধ্যে একটা জাগরণ তৈরি করবে, নবজাগরণ। এরপর বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনে দলের ছক নিয়ে কথা বলেন। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের রাজনৈতিক ভাবনাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তরুণদের, যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে। বিএনপি সবকিছু দূরে সরিয়ে রেখে আসন্ন জাতীয় নির্বাচনকে বিবেচনা করছে গুরুত্ব দিয়ে। সেই নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান দলটির নেতা। আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। দলের গুলশান কার্যালয়ে বিকেল ৪টায় শুরু হয় বৈঠক। ভার্চুয়ালি যুক্ত হয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকাল ৪টায় বরিশাল ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে শুরু হয় দিনের প্রথম মতবিনিময় সভা। সন্ধ্যা ৬টায় খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের সাথে বসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর রাত ৮টায় যুক্ত হন ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে। মতবিনিময় সভা ঘিরে গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের না আসার নির্দেশনা দিলেও তা উপেক্ষা করেই তারা ভিড় জমিয়েছেন সেখানে। দল যখন যে সময় যে নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা নির্দেশনা আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি। আমরা তৃণমূলকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে আমরা দলকে একীভূত করে রাজনীতি করি। বিএনপি শহীদ জিয়ার দল, আমাদের দল ঐক্যবদ্ধ থাকবে। টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে, তখন অফিসিয়ালি ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
দলের গুলশান কার্যালয়ে বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে বিএনপি। রাত ৮টায় শুরু হয়েছে ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক। ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভাকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কি আপনার কথা হয়েছে, কি বার্তা দেয়া হয়েছে তাদের, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তারিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি এখনো গুলশান বিএনপির কার্যালয়টির সামনে। আপনি যেটা বলছিলেন কথা হয়েছে কিনা, অবশ্যই কথা হয়েছে, যেহেতু আজ বিকাল থেকে অর্থাৎ বিকাল 4টা থেকে কিন্তু আসলে দলটির চেয়ারম্যান যিনি রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সঙ্গে কিন্তু আজ দ্বিতীয় দিনে 5টি বিভাগের কিন্তু আসলে আজ যেই মত বিনিময় সভা, সেই সভাটি কিন্তু আজ হয়েছে। প্রথমে কিন্তু আসলে রাজশাহী এবং বরিশাল বিভাগ, সেই দুটি বিভাগ থেকে কিন্তু আসলে তাদের যেই নেতাকর্মীরা ছিল, মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন, তারা সকলে এসেছিলেন এবং ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু যুক্ত হয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তা বের হওয়ার পরবর্তীতে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু সেখানে যুক্ত হয়েছিল সিলেট এবং খুলনা বিভাগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা। সিলেট এবং খুলনা বিভাগের নেতাকর্মীরা যারা ছিলেন তারাও কিন্তু তাদের ভার্চুয়াল মিটিংটি শেষ করে তারা বের হয়েছেন এবং পরবর্তীতে 8টা নাগাদ কিন্তু আসলে ঢুকেছে ঢাকা বিভাগ এবং এই ঢাকা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করার মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে এই আজকের যেই মতবিনিময় সভাটি রয়েছে। আমি একটু যদি উল্লেখ করে বলি যে গতদিন কিন্তু ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল দলের মনোনয়ন প্রত্যাশী যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে মতবিনিময় সভা। তবে সব মিলিয়ে যদি আমি বলি যে গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দুদিনেই কিন্তু গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে যে সকল আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যারা মনোনয়ন প্রত্যাশী তারা প্রত্যেকেই কিন্তু ভিড় জমাচ্ছে এবং তবে দলের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে, যেটি আমরা এখানে মনোনয়ন প্রত্যাশী যারা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে প্রার্থী মনোনয়ন পাক না কেন দলের সেই প্রার্থীকে কিন্তু আসলে এক জায়গায় রেখে সকলে মিলে তাকে যেন সহযোগিতা করে আসন্ন নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে তাকে দেশের জনসাধারণকে সেবা করার জন্য সুযোগ করে দেওয়া হয়। সব মিলিয়ে জানাচ্ছিলাম তারিয়া। হাসিব পান্থ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বিএনপি নয় নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বড় চ্যালেঞ্জ মনে করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে অন্যদের জোট নিয়ে বিচলিত নয় তার দল। এদিকে এনসিপি বলছে, জোট নির্ভর রাজনীতি নিয়ে এখনো সুনিশ্চিত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। দেশ সংস্কারের ক্ষেত্রে জোট নির্ভরশীল হতে চায় না এনসিপি। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও থেমে নেই নির্বাচনী ট্রেন্ড। আর নির্বাচনে অংশ নিতে পারা প্রতিটি দলই নিজেদের সক্ষমতা জানান দিতে 300 আসনে প্রার্থী বাছাই করছে। সেই সাথে জোটবদ্ধ হতে ছোট বড় সব দলের সঙ্গে আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছে। ভোটের মাঠে বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি। দলটির নেতাদের কথায় স্পষ্ট বিষয়টি। জামাতও জোটের বিষয়ে আলোচনা করে যাচ্ছে ছোট বড় সব ইসলামী দলের সঙ্গে। আমরা জামাত ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের অভিন্ন কর্মসূচিতে এখন সর্বশেষ নানান প্রোগ্রামে আমরা রাজপথে থাকছি। মত বিনিময় হচ্ছে, ছোটোখাটো কিছু দল, দেশপ্রেমিক অনেক দলও আমাদের সাথে আছে। এদিকে ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দলের সাথে জোটের সম্ভাবনা দেখেন এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেখতে চান সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। আমার মনে হয় সামনে জনগণ আরও এই ফ্যাসিবাদ বিরোধী চেতনায় আরও ঐক্যবদ্ধ হবে, আরও সম্পৃক্ত হবে, যেহেতু তাদের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নটা এসে দাঁড়াবে। তখন শুধু পলিটিক্যাল পার্টি এখানে ইনভলভ হবে না, তখন পাবলিক আরও ইনভলভ হয়ে যাবে যে না, এই নির্বাচনের বিরোধী এরা শত্রু, এদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। আমরা চ্যালেঞ্জ মনে করি নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। সবাই যখন নির্বাচনের পক্ষে, বড় বিপর্যয় না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আক্তার হোসেন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটাকেই আমরা স্বাভাবিক ধরে নিয়েছি।
যদি না বাংলাদেশে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে, এছাড়া ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হওয়ার মতো কোনো সুযোগ এখনো পর্যন্ত তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। মূল লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য বড় চ্যালেঞ্জ ত্রয়োদশ নির্বাচন। তার জন্য ছক করছে ছোট বড় নবীন প্রবীণ দলগুলো। বিএনপিকে চ্যালেঞ্জ মনে করছে না জামায়াত ইসলামী। নির্বাচন নিরপেক্ষ হওয়ায় দলটির কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে করেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে কাল দুপুরে জমা দেওয়া হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ। দুপুর 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ তুলে দেওয়ার কথা কমিশনের। বিকেলে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ রয়েছে। এর মধ্যে সনদ বাস্তবায়নে সংসদকে কিভাবে বাধ্য করা হবে কিংবা কিভাবে নিশ্চয়তা তৈরি করা হবে তাই সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ। একই সাথে গণভোট কবে কিভাবে হবে সেদিকেও তাকিয়ে আছে দলগুলো। আর নোট অফ ডিসেন্টের বিষয়ে কি কি সুপারিশ আছে নজর রয়েছে সেদিকেও। মঙ্গলবার দুপুর 12টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেওয়ার পর 2টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে ঐকমত্য কমিশন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সচিব জানান 300 আসনের বিপরীতে মোট ভোট কেন্দ্র 42,761টি। এছাড়া জোটের প্রতীকের সংশোধনী ও এনসিপির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান ইসি সচিব। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। জানান এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। এর মধ্যে মোট ভোট কক্ষ 2,44,649টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে দাবি করেন তিনি। 42,761 এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। বলেন জোটবদ্ধ হয়ে ভোটে প্রতীকের বিষয়ে আরপিও সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিএনপি বলেছেন, এটা কমিশনেও এই কথাটা বলেছেন, গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন, এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। 22টি দলের নিবন্ধনের জন্য চূড়ান্ত তদন্ত কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানান সচিব। দুটো বিষয় এবং এই সপ্তাহে হয়ে গেলে 100%। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাট, ওষুধ ও হালাল পণ্য নিতে চায় পাকিস্তান। দুই দেশের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক এই কথা জানান। বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে 2 দশক পর আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান। যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে অংশ নেয় বাংলাদেশের 15 আর পাকিস্তানের 14 সদস্যের প্রতিনিধি দল। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান কৃষি, আইটি, খাদ্য, বিমান এবং নৌযোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে সম্মত দুই দেশ। সার্কের পুনরুজ্জীবন নিয়েও কথা শুরু হয়েছে। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছে এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। এ সময় পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন জেইসি বৈঠকের মাধ্যমে দুই দেশই লাভবান হবে। ঔষধ, পাট ও কৃষিপণ্য আমদানিতে আগ্রহ রয়েছে পাকিস্তানের। The trade volume between us is less than $1 billion. বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য $100 কোটি কম। আমরা কৃষিখাত, ওষুধ শিল্প সহ বেশ কিছু সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা করেছি। আমরা পাট ও পাটের বাইরেও অনেক খাত থেকে পণ্য নিতে চাই। বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচ এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে হালাল পণ্য আমদানি রপ্তানিতে বাণিজ্যিক বাধা দূর হবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
নৌ আকাশপথে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে দুই দেশই আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাট পণ্য রপ্তানিকারক এনামুল হক পাটোয়ারি। এনামুল হক পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই আলোচনার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কতটা অগ্রগতি হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পাট পণ্য রপ্তানি সহ অন্যান্য যে পণ্যগুলো পাকিস্তানে রপ্তানি হওয়ার সুযোগ বিদ্যমান, সেই সুযোগগুলো সেখানে টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যত চুক্তি হোক না কেন, চুক্তিগুলোর হলো যে উভয়ের স্বার্থ সংরক্ষণ করে যদি কাজ না করে তাহলে সেই চুক্তিটা বাস্তবায়িত হবে না। কারণ এখানে কম্পিটিশন শুধু বাংলাদেশ নয়, এখানে বাংলাদেশের বাইরেও অন্যরা কম্পিটিশনে থাকতেছে। সেই কম্পিটিশনে থাকা যেহেতু থাকতেছে, তা আমরা সেখানে দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ হতে পারতেছি কিনা। অ্যাট দি সেম টাইম ওদের যে টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ারগুলো সেটা তারা কিছু ওইগুলোকে আমাদের জন্য সহজ করতেছি কিনা। সেখানে যে বাইলেটারাল এগ্রিমেন্ট যতগুলো হয়, এগুলো সহজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি যখন এখানে পাকিস্তানের কমার্স মিনিস্টার এসেছিলেন মাস 3 আগে, যেটা ওনার সাথেও আমরা অ্যাকচুয়ালি টেরিফ এন্ড নন টেরিফ গুলো এটা সহনশীল পর্যায়ে আনার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এবং চুক্তি কিছুলে যদিও এটা আমরা প্রায় 2 দশক পরে যে আমরা অ্যাকচুয়ালি বাণিজ্যিক পর্যায়ে যাচ্ছি, বাণিজ্যিক সম্ভাবনাটা আসলে অনেক ভালো। সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগানো দরকার। কাজে লাগাতে গেলে আমাদের যে জিনিসগুলো দুই পক্ষে কিন্তু সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য তারা অগ্রসর হতে পারে। সেটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে তখনই ব্যবসা সম্প্রসারিত হবে। এবং পাট পণ্য অ্যাকচুয়ালি পাকিস্তান পাট পণ্যের উপর এটা অ্যাকচুয়ালি তাদের যথেষ্ট ট্যারিফ বসানো আছে। যে ট্যারিফগুলো কমানোর জন্য বসে তারা কিন্তু তাদের ট্যারিফ বসানোর পিছনে কারণ হলো যে তাদের কিছু জুট মিল আছে, যে সুটগুলোকে তাদের যাদের ক্ষতিগ্রস্ত হয় সেটা অ্যাকচুয়ালি তাদের কাজ করতেছিল। এখন এইখানে তারা কতটুকু কম্প্রোমাইজ করবে এটা এখনো কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধারণা আমরা এখনো পাইনি। এবং পাট পণ্য কিছু রপ্তানি কাঁচা পাট রপ্তানি হচ্ছিল। কাঁচা পাটটা এই মুহূর্তে রপ্তানি বন্ধ হয়ে সরকারিভাবে এটা সাময়িকভাবে বন্ধ বললে ভুল হবে। এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল এক্সপোর্ট, যেটা আর কি এটা পারমিশন নিয়ে এক্সপোর্ট করা। কিন্তু সেই হিসাবে কিন্তু পারমিশন নিয়ে এক্সপোর্ট করবে যে আমাদের দেশে যে এখন যে পাটের যে একটু ঘাটতি দেখা যাচ্ছে এবং পাটের মূল্য বেড়ে যাচ্ছে, সেখানেও অ্যাকচুয়ালি একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই কাঁচা পাট রপ্তানিতে সেটা কতটুকু সহজ হতে হবে। কেন কাঁচা পাট রপ্তানির চেয়ে আমাদের পণ্য রপ্তানিটা আমরা চাই যে এটা উৎসাহিত হোক এবং সেটা সহজিত হোক। এবং হালাল পণ্যের সুযোগ সুবিধা আমাদের দেশে বিদ্যমান, যেখানে ঢাকা চেম্বারেও কিছু পরশুদিন গত সপ্তাহে আমরা হালাল নিয়ে আসলে সুযোগ সুবিধাগুলো আলোচনা করেছি। হালাল পণ্যের ব্যারিয়ার কোথায় কি সক্ষমতা বৃদ্ধি করতে হবে সেগুলো সরকারি বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ছিলেন, ওনারা সেটা নোট করেছেন এবং সেটা ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আমরা আশাবাদী যে অচিরেই আমরা পাকিস্তানের সাথে ব্যবসায়ী সুযোগ সুবিধা বাড়াতে পারবো এবং বাড়ানো উচিত বলে আমি মনে করি। এনামুল হক পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 80, চুয়াডাঙ্গা 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি চুয়াডাঙ্গা 2 সংসদীয় আসন 80। আজ আমরা সারাদিনই ছিলাম 1 আসন এবং 2 আসনে, এখন আমরা রয়েছি 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাসানুজ্জামান সজীব। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো এবার সবগুলো আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা করছেন, আপনি ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী। প্রচারণা যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমরা বিভিন্ন সময় ধারাবাহিকভাবে আমরা নির্বাচনে প্রচারণা যাচ্ছি এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তারা এবারে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষেই তারা এবার বিজয় ছিনিয়ে আনার জন্য যা করণীয় তারা করবে এবার ইনশাল্লাহ। সবাই তরুণ এবং নারী ভোটারদের কথা বলছেন, তাদের জন্য আপনারা এই আসনে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি কাজ করবেন যদি আপনারা জয়ী হন? দেখেন, বাংলাদেশ প্রায় 54 বছর স্বাধীন হয়েছে। বাংলাদেশে কিন্তু তরুণদের জন্য তেমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ আজকে তারা বেকার অবস্থায় আছে।
আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা তরুণদের জন্য কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা করব ব্যাপকভাবে, যাতে কোনো মানুষ বাংলাদেশে বেকার না থাকে। সেই সাথে নারী আসলে সমাজের অর্ধেক, প্রায় নারী অর্ধেকের বেশি বলা যায়, নারীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের যোগ্য জায়গায় তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইসলামের নীতি নিয়ম অনুযায়ী আমরা ইনশাল্লাহ তাদেরকে ব্যবস্থা করব। সবাই গতানুগতিক কোনো না কোনো প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি তো প্রচার প্রচারণে গিয়েছেন, কি মনে হচ্ছে এই আসনে আপনার কি কাজ করা উচিত, কি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখেন, আমাদের এই চুয়াডাঙ্গা আমাদের সীমান্তবর্তী একটা জেলা। এই সীমান্তবর্তী জেলায় বেশ কিছু সমস্যা থাকে, তার মধ্যে প্রধান একটি সমস্যা হচ্ছে মাদক। আসলে মাদকের সয়লাভ সারা জেলার মধ্যে। আমরা চেষ্টা করব যে মাদক মুক্ত করার জন্য চুয়াডাঙ্গাকে, যদি মাদক মুক্ত চুয়াডাঙ্গা করা যায় তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে এবং জেলাকে পরিবর্তন করা সম্ভব হবে। আর যদি একটা কথা বলি, কৃষি নির্ভর এই অঞ্চল, কৃষকদের ব্যবস্থাপনা দেখা হচ্ছে না। আমাদের কাছে অনেক কৃষক অভিযোগ করেছে তাদের আসলে যে ফসলগুলো সেগুলো তারা সংরক্ষণ করতে পারছে না। আপনারা যদি ক্ষমতাসীন কৃষকদের জন্য কি উন্নয়ন করবেন এবং তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের কারণে তারা যে ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না, আপনারা আসলে এইগুলোতে দেখবেন কিনা? দেখেন, আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল একটি দেশ। বাংলাদেশের মানুষ বেশিরভাগ কৃষি কাজ করে থাকে। আমরা যেটা লক্ষ্য করি যে বাংলাদেশের মানুষ যে ফসল তাদের জমিতে ফসল তোলার পরে আসলে সংরক্ষণের যে বিষয় থাকে, এই সংরক্ষণটাই সবচেয়ে বেশি সমস্যা পড়ে। সংরক্ষণ না থাকার কারণে, আমাদের হিমাগার না থাকার কারণে তারা ফসলটা তাৎক্ষণিকভাবে তাদের বিক্রি করতে হয়, তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তো আমরা যদি নির্বাচিত হই, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা উপজেলা, পারলে আমরা প্রত্যেকটা ইউনিয়নে হিমাগার তৈরি করে কৃষকদের তাদের ফসল যাতে হিমাগারে রাখে এবং যখন বাজারে ন্যায্য মূল্য পাওয়া যাবে তখন যাতে সেটা তারা বিক্রি করতে পারে। আরেকটা বিষয়, এই আসনে বলতে চুয়াডাঙ্গা জেলা এবং 1 এবং 2 আসনেই দেখছি এখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। এই বিষয়গুলো আপনাদের চোখে পড়েছে কিনা এবং আপনারা এই বিষয়টাতে কোনো কাজ করছেন কিনা? দেখেন, আসলে মানুষের সচেতনতা আসলে মানুষের না থাকার কারণে আমাদের আত্মহত্যা প্রবণতা অনেক বেশি। এটা যদি আমরা ব্যাপকভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজে আমরা যদি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যদি গণসচেতনতা বৃদ্ধি করতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই আত্মহত্যা প্রবণতা বলা যায় একেবারে জিরোই কোঠায় নেমে আসবে। সর্বশেষ আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখেন, বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরে যারাই বাংলাদেশের ক্ষমতা এসছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কথা তারা ভাবেনি। বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারের কথা না ভেবে তারা এই 54 বছরে তারা শুধু নিজেদের কথাই ভেবেছে এবং বাংলাদেশের অর্থ তারা বিদেশে পাচার করেছে, বিদেশি বেগম পাড়া বানিয়েছে, এক কথায় বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। এজন্য আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ যারা এই 54 বছর ক্ষমতায় ছিল তাদেরকে আর ক্ষমতায় তারা দেখতে চায় না। আগামীতে ইসলামের পক্ষে মানুষ ভোট দেওয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে এবং আমরা আশাবাদী যে এবারে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এদেশে ইসলামিক দল ক্ষমতায় যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা সারাদিন ছিলাম চুয়াডাঙ্গা 1 এবং 2 আসনে, সেখানে যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা উন্নয়নের কথা বলেছেন, তারা তাদের পরিকল্পনার কথা বলেছেন। আজ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিল তারা বলছেন কীভাবে আসলে চুয়াডাঙ্গাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের আগামীকাল আমরা থাকবো ঝিনাইদহে 1 এবং 2 আসনে। আমাদের ডিবিসি CSRM ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবো। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সকালে 2 ঘন্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। অবরোধের সময়ে রোশানলের মুখে পড়ে উপকূল এক্সপ্রেস। ট্রেনের নির্বিচারে ইট পাটকেল ছুড়লে কয়েকজন যাত্রী আহত হয়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত 5টি ট্রেন। বিক্ষোভকারীরা সরে গেলে দুপুর 12:15টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ভৈরবকে দেশের 65তম জেলা ঘোষণার দাবিতে স্লোগানে উত্তাল রেলপথ। লাল কাপড় ও ব্যানার হাতে রেলপথ ব্লকেট কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের জনতা। এতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রোডের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচির শেষ পর্যায়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। মুহুর্মুহু পাথর নিক্ষেপে আহত হয়েছেন অন্তত 10 যাত্রী।
হামলাকারীদের বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করেও পাথর নিক্ষেপ করা হয়। অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। চরম বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দাবি নিয়ে একটা আন্দোলন করছিলাম, রাজনৈতিক নেতা এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা, তারপরে আরএনবি সবাই মিলে সুন্দরভাবে গাড়িটা রিলিজ করতে সক্ষম হয়েছি। অবশ্য হামলার ঘটনার জন্য দুষ্কৃতকারী ও রেলওয়ের উপর দায় চাপিয়েছেন আন্দোলন সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্টরা। আন্দোলন করা অবস্থায় যদি ট্রেন বারবার হর্ন দিয়ে সামনের দিকে আগাতে থাকে তাহলে তো সেখানে উৎসুক জনতা পাথর মারবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রীয় সম্পদে আঘাত করাটা যেভাবে আমরা এটার প্রতিবাদ জানাই এবং যারা আন্দোলনকারীদের উপর ট্রেন চালিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এদিকে ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় অনেকে। আজকে যে ঘটনাটা ঘটাইছে এটা কিন্তু আমরা আন্দোলন করাতে যতটুকু আগাইছি তার সাথে আরো ততটুকু পিছিয়ে গেছি। সরকারি সম্পদে হামলার তীব্র নিন্দা করি, পাশাপাশি ভৈরবকে অবিলম্বে জেলা ঘোষণার দাবি জানাচ্ছি। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে অন্তত 15 দিন ধরে লাগাতার কর্মসূচি চালিয়ে আসছে স্থানীয় জনতা। ডিবিসি নিউজ ডেস্ক। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে এক জায়গায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। রবিবার মালয়েশিয়ার আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে নতুন এই চুক্তি কার্যকর হলে চীনের উপর আরোপিত আমদানি শুল্ক স্থগিত করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে মুখোমুখি বসেন চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং আর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ সময় বৈঠকে বাণিজ্য নিয়ে নতুন চুক্তিতে পৌঁছান দুই পক্ষ, প্রস্তুত করেন এক সম্ভাব্য চুক্তির খসড়া। বেসেন্ট জানান, চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণে আনলে তাদের উপর আরোপিত 100% স্থগিত করবে যুক্তরাষ্ট্র। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, কিভাবে এই উচ্চমাত্রার শুল্ক এড়ানো যায় তা নিয়ে চীনও কাজ করছে। আর নতুন এই চুক্তি কার্যকর হলে দুই পক্ষই লাভবান হবে। এদিকে চীনা কর্মকর্তারা প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও বাণিজ্য আলোচনায় গঠনমূলক অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছেন চীনের শীর্ষ বাণিজ্য আলোচক লি চেংগেং। আমেরিকা ও চীনের আলোচনা ছিল খোলামেলা। উভয় পক্ষই বাণিজ্য নিয়ে প্রথম ধাপের ঐকমত্যে পৌঁছেছে। তবে সম্ভাব্য এই চুক্তি অনুমোদন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে এই চুক্তিতে সই করবেন তারা, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার আরও কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস গ্রেভলি। বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ এটি। এর ফলে শুধু ভেনেজুয়েলাতেই নয়, গোটা ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনার পারদ। তবে সাম্প্রতিক সময়গুলোতে ভেনেজুয়েলার উপকূলের কাছে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রে একটি মার্কিন যুদ্ধজাহাজ ট্রিনিদাদ ও টোবাগোতে নোঙর করেছে। যুদ্ধজাহাজটি দেশটির রাজধানী পোর্ট অফ স্পেনের কাছে অবস্থান করছে। গ্রেভলি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জাহাজ। এই জাহাজে মার্কিন মেরিন বাহিনীর সদস্যরাও রয়েছেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।